প্রিয় দাখিলের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন শুরু করছি ইসলামের ইতিহাস চতুর্থ অধ্যায়ের ম্যারাথন ক্লাস। আজকের ক্লাসটির মাধ্যমে আমরা ইসলামের ইতিহাস চতুর্থ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। শুরুতে রয়েছে দ্বিতীয় পরিচ্ছেদ। আমরা এখানে প্রথম পরিচ্ছেদটাকে স্কিপ করছি, কারণ এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ তথ্য নাই। এরপরে যদি কেউ পড়তে চান তাহলে সেখান থেকে সিন্ধু, মুলতান, গুজরাট, ঠিক আছে, এবং পাঞ্জাব এগুলো পড়তে পারেন। এবং প্রাক ইসলামী যুগে বা মুসলমানদের আগমনের পূর্বে ভারতবর্ষে অবস্থা কেমন ছিল সেটা হতে পারে, রাজনৈতিক, সাংস্কৃতিক, ঠিক আছে, সামাজিক অবস্থা কেমন ছিল সেটা আপনারা বঘর জন্য পড়তে পারেন, তবে চাইলে স্কিপ করতে পারেন, ঠিক আছে। তো আমরা শুরু করছি দ্বিতীয় পরিচ্ছেদ থেকে। দ্বিতীয় পরিচ্ছেদ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি বলা হচ্ছে? এখানে শিরোনাম হচ্ছে আরবদের সিন্ধু এবং মুলতান অভিযান। এমন কোনো পরীক্ষা নেই মাদ্রাসা বোর্ডের, এমন কোনো পরীক্ষা নেই, এমন কোনো সাল নেই যেই সালে এখান থেকে কোশ্চেন আসে নাই। সুতরাং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসবেই। টপিকটা হচ্ছে আরবদের বা মুসলমানদের সিন্ধু এবং মুলতান অভিযান। সিন্ধু এবং মুলতান এই দুটো হচ্ছে তৎকালীন ভারতবর্ষের গুরুত্বপূর্ণ দুটা স্টেট বা ভৌগোলিক গুরুত্বপূর্ণ প্রদেশ, ঠিক আছে। তো মুসলমানরা এই দুটোতে অভিযান পরিচালনা করেছিলেন, তার প্রেক্ষাপট আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে। আমরা একেবারে মূল বই থেকে পড়ছি, আপনারা অবশ্যই পড়ার সময় হাইলাইট পেন এবং আমাদের মূল বইটা নিয়ে তারপরে পড়তে বসবেন, ঠিক আছে। আসেন, এখানে কি বলা হচ্ছে? 636 থেকে 637 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা, ঠিক আছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তার শাসনামলে প্রথম সিন্ধু বা মুলতানে বা ভারতবর্ষে অভিযান পরিচালনা করার চেষ্টা করা হয়, ঠিক আছে। তাহলে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 636 থেকে 37 খ্রিস্টাব্দের সময়ে ওমরের খেলাফতকালে মুসলমানগণ ভারত অভিযানের প্রচেষ্টা চালায় বা প্রচেষ্টা শুরু করে, কিন্তু দূর অভিযানের বিপদ এবং দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে সে প্রচেষ্টা ব্যর্থ হয়। কারণ সেই মক্কা মদিনা থেকে এটা অনেক দূর, ডিস্টেন্সটা অনেক বেশি ছিল। সেখান থেকে বিশাল সেনাবাহিনী আসা, রসদের ব্যাপার রয়েছে, ঠিক আছে, সরঞ্জামের বিষয় রয়েছে, এবং রাস্তা অনেক দূর। এইসব বিবেচনা নিয়ে এসে এই অভিযানটা বা এই প্রচেষ্টাটা ব্যর্থ হয়। যদিও অভিযান পরিচালনা করার প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়েছিল অভিযানটা দূরের হওয়ার কারণে। এবং দূর অভিযানের যে দুঃখ দুর্দশা আছে, যেরকম মানে রেস্ট্রিকশন আছে, তার উপর ভিত্তি করে বা সেটা বিবেচনায় রেখে সেই অভিযানটা ব্যর্থ হয়। এরপরে চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এবং একই সময়ে হযরতে উমাইয়া খলিফা মুয়াবিয়া, ঠিক আছে, উমাইয়া বংশের খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে কি করা হয়? অভিযানের চেষ্টা করা হয়। সর্বশেষ বিখ্যাত উমাইয়া খলিফা আল ওয়ালি বিন আব্দুল মালিকের শাসনামলে পূর্বাঞ্চলীয় প্রদেশের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের ভ্রাতুষ্পুত্র ও জামাতা মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে ভারতবর্ষের সিন্ধু এবং মুলতান অঞ্চল মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হয়। এখানে গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ এবং মুহাম্মদ বিন কাসিম, এরা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন? তিনি ছিলেন পূর্বাঞ্চলীয় প্রদেশের শাসনকর্তা, ঠিক আছে। কোন খলিফার? খলিফা ওয়ালি বিন আব্দুল মালিকের। খলিফা ওয়ালি বিন আব্দুল মালিকের পূর্বাঞ্চলীয় প্রদেশের শাসনকর্তা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। আর মুহাম্মদ বিন কাসিম কে ছিলেন? তিনি ছিলেন সবচেয়ে তেজস্বী, সাহসী একজন বীর সৈনিক, যার পরিচয় হচ্ছে যিনি ভ্রাতুষ্পুত্র। কার ভ্রাতুষ্পুত্র? মানে ভাইয়ের ছেলে। কার ভাইয়ের ছেলে? হাজ্জাজ বিন ইউসুফের। এবং হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের জামাই, মানে জামাতা। তার দুইটা পরিচয়, দুইটাই হাজ্জাজ বিন ইউসুফের সাথে কানেক্টেড। এটা হচ্ছে মেয়ের জামাই হাজ্জাজ বিন ইউসুফের, একইভাবে তার ভাইয়ের ছেলে। এবং তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি সফলভাবে মাত্র 18 বছর বয়সে, আপনারা তখন 18 বছর বয়সে ফ্রি ফায়ার খেলেন, টিকটক করেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেই সময় 18 বছর বয়সে, আমরা তো 18 বছর বয়সে আমরা কি বা করেছি? কিছুই করিনি, আমাদের জীবন চলছে মানে খেলতামাশায়। কিন্তু তিনি 18 বছর বয়সে বিশাল এক সেনাবাহিনীর প্রধান হয়ে ভারতের মতো জায়গায়, তৎকালীন ভারতবর্ষের মধ্যে তিনি আক্রমণ চালান এবং সেই অভিযানটা কি হয়? সফল হয়। এবং তিনিই প্রথম যিনি ভারতবর্ষে মুসলমানদের জন্য দ্বার উন্মোচন করেন, এবং ভারতের সিন্ধু এবং মুলতান গুরুত্বপূর্ণ দুটো প্রদেশ মুসলমানদের অধিকারভুক্ত হয় বা মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম প্যারা, আমাদের দ্বিতীয় পরিচ্ছেদের। এরপরে এখান থেকে আমরা প্রায় কোশ্চেন আসতে দেখি, সেটা হচ্ছে যে মুসলমানদের সিন্ধু অভিযানের কারণ। আমরা জানি মুসলমানরা ইচ্ছা করলেই বা চাইলেই কোনো জায়গায় আক্রমণ করে না, তাই না? কোনো রিজনেবল কারণ ছাড়া কিন্তু, বা কোনো রকম রেস্ট্রিকশন ছাড়া, কোনো রকম সেই রকম পরিবেশ না হলে মুসলমানরা কখনোই আগে আক্রমণ করে না। তো মুসলমানরা কেন ভারতবর্ষে আক্রমণ করেছিল, অভিযান পরিচালনা করেছিল, তার কারণ। তাহলে এখানে কি বলা হচ্ছে? সিন্ধু অভিযানের কারণ, মুসলমানদের সিন্ধু অভিযানের কারণ। এখানে মুসলমানরা সিন্ধুতে কেন অভিযান পরিচালনা করেছিলেন তার কয়েকটা কারণ এখানে দেওয়া আছে, আমরা সেটা পড়বো। তার মধ্যে কয়েকটা কারণ খুব বেশি গুরুত্বপূর্ণ। আসেন, উমাইয়া খলিফা প্রথম অলিদের সময় হাজ্জাজ বিন ইউসুফকে পূর্বাঞ্চলীয় গভর্নর নিযুক্ত করা হয়। এ সময়ে কতিপয় আরব বিদ্রোহী সীমান্ত অতিক্রম করে সিন্ধু রাজা দহিরের নিকট আশ্রয় গ্রহণ করে। সিন্ধুর রাজা ছিলেন রাজা দহির। যখন হাজ্জাজ বিন ইউসুফ অভিযান পরিচালনা করেন তার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ বিন কাসিমের মাধ্যমে, তখন সিন্ধু রাজা ছিলেন রাজা দহির। কে ছিলেন? রাজা দহির। তো এখানে বলা হচ্ছে যখন উমাইয়া খলিফা প্রথম অলিদের শাসনামলে যখন হাজ্জাজ বিন ইউসুফকে পূর্বাঞ্চলীয় গভর্নর নিযুক্ত করা হয়, ওই সময় কিছু কতিপয় বিদ্রোহী, মানে আরবের কিছু বিদ্রোহী বা খেলাফতের বিদ্রোহী কিছু লোক, তারা বিভিন্ন এলাকায় আক্রমণ করে তারা মানে বিভিন্ন জায়গায় তারা আত্মগোপনে চলে যায়। তো এরকম কিছু বিদ্রোহী লোক তারা কি করে? বিদ্রোহ করে, সীমান্ত অতিক্রম করে তারা সিন্ধু রাজার কাছে আশ্রয় গ্রহণ করে, সিন্ধু প্রদেশের রাজা দহিরের কাছে আশ্রয় গ্রহণ করে। তো ঠিক আছে, এবার হচ্ছে আয়ার বা হচ্ছে আমরা যদি বলি পররাষ্ট্রনীতি মেনেই হাজ্জাজ বিন ইউসুফ বিদ্রোহীদের প্রত্যাবর্তনের দাবি জানালে রাজা দহিরটা প্রত্যাখ্যান করে। এখানে
হাজরত বিন ইউসুফ রাজা দহিরকে পত্র লেখেন, লিখে বলেন যে আমার কিছু বন্দী বা আমার কিছু হচ্ছে যে অপরাধী আপনার ওইখানে আত্মগোপন করেছে, আপনি তাদেরকে ফেরত পাঠান। তো যখন এই পত্র যখন পাঠায় তখন রাজা দহির এই বন্দীদেরকে বা হচ্ছে এই হচ্ছে যারা আশ্রয় নিয়েছে এদেরকে পাঠাতে অস্বীকৃতি জানায়, প্রত্যাখ্যান করে, এই দাবিটা প্রত্যাখ্যান করে। তাছাড়া উমাইয়াদের পারস্য অভিযানের সময় সিন্ধুর শাসনকর্তা পারস্যবাসীকে সৈন্য দিয়ে সাহায্য করেছিল। তার মানে হচ্ছে যখন উমাইয়া খেলাফত যখন সংঘর্ষ জড়িয়েছিল বা যুদ্ধে জড়িয়েছিল পারস্যবাসীর সাথে বা পারস্যের সাথে, তখন সরাসরি এই সিন্ধুর শাসনকর্তা পারস্যদের পক্ষ হয়ে তাদেরকে সরাসরি সৈন্য দিয়ে এবং অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। সাপোজ ধরেন ইউকে লিখলাম, মানে ইউনাইটেড কিংডম না, এখানে আমরা বোঝানোর চেষ্টা করছি উমাইয়া খেলাফত ভার্সেস হচ্ছে পারস্য যুদ্ধ হচ্ছে। তাহলে এখানে পক্ষকে একটা হচ্ছে উমাইয়া খেলাফত, একটা হচ্ছে পারস্য বলতে আজকের ইরান, আজকের যে ইরান সেটা আগে নাম ছিল পারস্য। এখন এই যুদ্ধ হচ্ছে, এখন এই যে ইউকে মানে হচ্ছে উমাইয়া খেলাফত, এদের শত্রুকে পারস্য, ঠিক আছে, প্রত্যক্ষ শত্রু হচ্ছে পারস্য। কিন্তু যদি কোনো বি, কোনো সি, কোনো ডি টিম যদি এসে পারস্যকে সাহায্য করে সরাসরি উমাইয়া খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, সরাসরি যদি কোনো এ বি সি ডি টিম যদি এসে সাহায্য করে, তাহলে ঠিক যেমন এই উমাইয়া খেলাফতের শত্রু হচ্ছে পারস্য, একইভাবে ওই এ বি সি ডি টিম এরাও কি একই রকম শত্রু, কারণ তারা প্রত্যক্ষভাবে যুদ্ধের মধ্যে ইনভলভ হয়েছে, সরাসরি সৈন্য দিয়ে অস্ত্র দিয়ে সাহায্য করেছে। এই কাজটা করেছিল কে? সিন্ধুর শাসনকর্তা বা সিন্ধুর রাজা কি করেছিলেন? উমাইয়া খেলাফত যখন পারস্যের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিলেন তখন তারা সরাসরি সৈন্য দিয়ে কি করেছিল? পারস্যকে সাহায্য করেছিল। এটাও একটা কারণ, তারাও শত্রুতে পরিণত হয় এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, এখানে আরো কিছু কনসেপ্ট রয়েছে, আরো কিছু কারণ রয়েছে। আমরা দুইটা কারণ পেলাম, এই একটা কারণ, এই একটা কারণ। প্রথম কারণটা কি? প্রথম কারণ হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ কিছু সীমান্ত অতিক্রম করে যাওয়া কিছু বিদ্রোহীদেরকে বলেছিলেন যেন রাজা দহির সেগুলোকে ফেরত পাঠায় তাদেরকে, কিন্তু ফেরত পাঠায়নি। ঠিক আছে, এই ফেরত না পাঠানোর কারণে এই একটা কারণ হতে পারে যে বন্দীদেরকে ফেরত পাঠানো হয়নি, অপরাধী যারা আছে তাদেরকে ফেরত পাঠানো হয়নি, পররাষ্ট্র যে নীতি আছে সেটা মেনটেন করা হয়নি, ঠিক আছে, প্রত্যাখ্যান করা হয়েছে, এই একটা কারণ থাকতে পারে। আরেকটা কারণ এখানে বলা হয়েছে যে উমাইয়ারা যখন যুদ্ধে জড়িয়েছিল পারস্যের সাথে তখন এই সিন্ধুর শাসনকর্তা সরাসরি পারস্যকে কি করেছিল? সৈন্য দিয়ে সাহায্য করেছিল, এটাও একটা কারণ হতে পারে। এছাড়াও এখানে বলা হচ্ছে পারস্য বিজয়ের ফলে মুসলিম সাম্রাজ্যের সীমা সিন্ধু দেশের অতি সন্নিকটে এসে পড়ে। ওই যে একদম প্রথম থেকে যখন সিন্ধু, এই মনে করেন সিন্ধু, আর এইখানে মনে করেন হচ্ছে সৌদি আরব, এরকম ধরেন। তো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন তখন মনে করেন ইসলামের গন্ডি বা ইসলামের সীমানা আছে এতটুকু, বা মুসলিম খেলাফতের সীমানা এতটুকু, এখান থেকে রাস্তাটা অনেক দূর ছিল, এই জন্য অভিযানটা পরিচালনা করা হয়নি সঠিকভাবে বা ব্যর্থ হয়েছে। কারণ কি? ডিস্টেন্সটা বেশি ছিল, রাস্তাটা বেশি ছিল, এই বিশাল রাস্তা দিয়ে সৈন্য সামন্ত নিয়ে যাওয়া, যাতায়াতের বিষয় রয়েছে, এগুলোর কারণে। এখন তো মিসাইল এক দেশে তার দেশে আমরা সরাসরি এআই প্রযুক্তির মাধ্যমে বা কম্পিউটার মেকানিজমের মাধ্যমে কি করতে পারি, এক দেশ থেকে আরেক জায়গায় আমরা আক্রমণ করতে পারি, কিন্তু তখন তো সেই সিস্টেম ছিল না, সরাসরি সেনাবাহিনী নিয়ে এসে আক্রমণ করতে হতো। তো দূর অভিযানের কারণে এটা ব্যর্থ হয়েছিল। কিন্তু যখন পারস্য জয় হয় তখন সীমানা কি হয়? সিন্ধুর কাছাকাছি চলে আসে, এতে করে ডিস্টেন্স কমে যায়। আগে ছিল ডিস্টেন্স বেশি, রাস্তা ছিল বেশি, যেহেতু পারস্য জয় করার পরে সিন্ধুর কাছাকাছি মুসলমানদের সীমানা চলে আসে, তখন অভিযান পরিচালনা করা সহজ হয়, রাস্তাটা কমে আসে, এটাও একটা কারণ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাও একটা কারণ। আসেন আরো ডিটেলস বলা উচিত ছিল, কিন্তু তো এখন সামনে পরীক্ষা, এখন খুব বেশি ডিটেলস বলাও সম্ভব না। ঠিক আছে, তাহলে আমরা এটা বলছিলাম যে মুসলমানদের সিন্ধুর অতি সন্নিকটে কি চলে আসে? মুসলমানদের সীমানা চলে আসে। ভারতীয় হিন্দু রাজাদের বৈরী মনোভাব এবং সামরিক উস্কানিতে উমাইয়া খেলাফতের প্রতি হুমকি এবং খলিফা ওয়ালিদ ও গভর্নর হাজরত বিন ইউসুফের রাজ্য জয়ের ইচ্ছাও সিন্ধু অভিযানে ইন্ধন যোগায়। মানে উমাইয়া খলিফা, প্রধান খলিফা, এবং হচ্ছে কি হাজ্জাজ বিন ইউসুফ প্রাদেশিক গভর্নর, এনাদের একটা রাজ্য জয়ের একটা ইচ্ছা ছিল, একটা ক্ষুধা ছিল, বিভিন্ন রাজ্য জয় করার ইচ্ছা ছিল, সেটাও একটা কারণ হতে পারে। এবং আগে অভিযান পরিচালনা করা কষ্টকর ছিল, কারণ অনেক দূরের রাস্তা ছিল, কিন্তু এখন পারস্য জয় করার পরে রাস্তাটা সন্নিকট হয়ে গেছে, এখন অভিযান পরিচালনা করলে রাস্তাটা সংক্ষেপ বিধায় এখন অভিযান পরিচালনা করা সহজ এবং সংক্ষিপ্ত রাস্তা, ডিস্টেন্স কম, এটাও একটা কারণ হতে পারে। ঠিক আছে, এবার আসেন, যতই যা বলেন না কেন এইগুলো আছে জাস্ট কারণ, কিন্তু সবচেয়ে সরাসরি কারণ, প্রত্যক্ষ কারণ এবং প্রধান কারণ হচ্ছে এইটা, যেটা আমি ইয়েলো কালারে বোল্ড করেছি। তারপর আমরা যাচ্ছি এখান থেকে। প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশের সাথে আরব বণিকদের বাণিজ্যিক যোগসূত্র ছিল। প্রাচীনকাল থেকেই ভারতীয় বণিকদের সাথে বা ভারতীয় উপমহাদেশের সাথে কি ছিল? আরব বণিকদের বাণিজ্যিক একটা যোগসূত্র ছিল, একটা কানেকশন ছিল, বাণিজ্যিক একটা সম্পর্ক ছিল। এবার আসেন সিন্ধুর সামুদ্রিক বন্দর দেবল, এই যেখান থেকে কোশ্চেন কিন্তু প্রায় আসে আবার আসবে। সিন্ধুর সামুদ্রিক বন্দরের নাম হচ্ছে দেবল। দেবল কি জিনিস? দেবল হচ্ছে সিন্ধুর সামুদ্রিক বন্দর। এবার বলতে পারে যে সিন্ধুর সামুদ্রিক বন্দরের নাম কি? দেবল। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। সিন্ধুর সামুদ্রিক বন্দর দেবলের নিকটে জলদস্যু কর্তৃক মুসলমানদের বাণিজ্যিক জাহাজ লুণ্ঠনই ছিল সিন্ধু অভিযানের প্রধান এবং প্রত্যক্ষ কারণ। এই যে এত কারণগুলো বললাম জাস্ট কারণ এগুলা, কিন্তু প্রধান কারণ, প্রত্যক্ষ কারণ, চাক্ষুষ কারণ, ভিজিবল কারণ হচ্ছে এই যে মুসলমানদের বাণিজ্যিক জাহাজ সিন্ধুর অদূরে, সিন্ধুর যে সামুদ্রিক বন্দর রয়েছে দেবল, ওইখান থেকে কি করা হতো? লুণ্ঠন করা হতো। ঠিক আছে, এই অঞ্চলের লোকজন দ্বারা লুণ্ঠন করা হতো। তো মুসলমানদের বাণিজ্যিক জাহাজ লুণ্ঠনই ছিল কি, যেহেতু লুণ্ঠন করে প্রায় বাণিজ্যিক জাহাজ লুণ্ঠন হয়, এটাই ছিল সিন্ধু অভিযানের, মুসলমানদের সিন্ধু এবং মুলতান অভিযানের প্রধান এবং প্রত্যক্ষ কারণ। এইবার এখানে একটা গল্প আকারে দেওয়া আছে, এটা আমরা পড়ে রাখতে পারি। এটা আমাদের খ নম্বরে যদি আমরা আনসারটি ডিসক্রাইব করে লিখতে চাই, ব্যাখ্যা করতে চাই, তাহলে এটা আমাদের লাগবে। কথিত আছে যে আরব বণিকদের পরিবার পরিজন উপকৌঠন নিয়ে 8টি জাহাজ সিংহল হতে আরবের পথে রওনা হলে দেবল বন্দরের নিকটে জলদস্যু কর্তৃক জাহাজগুলো লুণ্ঠিত হয় এবং পরিবার পরিজন বন্দী হওয়ার খবর শুনে হাজ্জাজ মর্মাহত হয়ে দ্রব্য এবং বন্দীদের ফেরত দেওয়ার এবং
অপরাধীদের শাস্তি প্রদানের অনুরোধ জানিয়ে দহিরকে পত্র পাঠান। মানে এক এবং আয়াত ইন্টারন্যাশনাল রিলেশন যেরকম মানে পররাষ্ট্রনীতি সেই অনুপাতে কিন্তু রাজা দহিরকে পত্র পাঠিয়েছিলেন কে? হাজ্জাজ বিন ইউসুফ। ঠিক আছে, কেন আমরা এখানে পড়লাম, গল্প আকারে আছে যে সিংহল থেকে 8টা জাহাজ, কিছু উপহার উপকৌঠন এবং আরবীদের কিছু পারিবারিক মানুষ, ঠিক আছে, তারা ওই জাহাজে করে তারা যাচ্ছিলেন এবং কিছু কি ছিল, মানে উপহার ছিল, কিছু উপকৌঠন ছিল, বা হচ্ছে কিছু বাণিজ্যিক মালামালও ছিল। এই জাহাজে 8টা যাচ্ছিল, এই জাহাজগুলো দেবলের নিকটবর্তী এসে জলদস্যু করতে কি হয়, লুণ্ঠিত হয় এবং পরিবার পরিজনগুলো কি করা হয়, বন্দী হওয়ার খবর হাজ্জাজ বিন ইউসুফের কানে যায়। তো সেই আঙ্গিকে পররাষ্ট্রনীতি মেনেই হাজ্জাজ বিন ইউসুফ কি করেন, রাজা দহিরকে পত্র পাঠান। কিন্তু রাজা দহির, ঠিক আছে, তাতে অসম্মতি জানালে হাজ্জাজ ক্রুব্ধ হয়ে খলিফা ওয়ালিদের অনুমতিক্রমে সিন্ধু বিজয়ের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রেরণ করেন। প্রথমে ওবাইদুল্লাহ ও পরে বুদায়ের নেতৃত্বে পরপর 2টি অভিযান প্রেরণ করে ব্যর্থ হয়। ঠিক আছে, তার মানে প্রথম ওবাইদুল্লাহ নেতৃত্বে একটা অভিযান পরিচালনা করা হয়, তারপরে বুদায়ের নেতৃত্বে একটা অভিযান পরিচালনা করা হয়, কিন্তু 2টা অভিযানে কি হয়, ব্যর্থ হয়। এরপরে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম, মাত্র 18 বছর বয়স, মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে 3য় অভিযান পরিচালনা করা হয় এবং সেটাই তিনি সফল হন। মোহাম্মদ বিন কাসিম কি করেন, 712 খ্রিস্টাব্দে ভারতের সিন্ধু এবং মুলতান অভিযান পরিচালনা করেন এবং সেখানে তিনি সফল হন। এখানে আমরা একটুখানি রিডিং চাইলে পড়তে পারি, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, চাইলে ঘটনা পড়তে পারি। এখানে একটা জাস্ট সিকোয়েন্স আছে, একটা ঘটনা আছে গল্প আকারে, চাইলে পড়তে পারেন, মানে যুদ্ধটা হয়েছিল, কত লোক ছিল, ইত্যাদি ইত্যাদি, চাইলে একবার করে পড়তে পারেন। সিন্ধু অভিযানের ফলাফল, এইটা মাঝে মধ্যে আপনার গঘ লিখতে আমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, মাঝে মধ্যে আপনার গঘ লিখতে প্রয়োজন হবে, এই জন্য রিডিং পড়বেন। রিডিং পড়ে জাস্ট বিষয়টা মাথার মধ্যে সেট করবেন, হুবহু পড়বেন না, হুবহু মুখস্থ করবেন না, জাস্ট কনসেপ্ট নেবেন। এখানে কি নিয়ে আলোচনা করা আছে সেটা জাস্ট নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করবেন। সেই আঙ্গিকে পরীক্ষা আসলে সিকোয়েন্স মেনটেন করে লিখবেন। আসেন 3য় পরিচ্ছেদ, সুলতান মাহমুদ। এটা একটা গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ, এখান থেকেও কোশ্চেন আসতে দেখা যায়, সুলতান মাহমুদ। চলেন তাহলে পড়ি। গজনির সুলতান মাহমুদ, ঠিক আছে, 997 থেকে 1030। আসেন, গজনির অধিপতি সবুক্তগণি কর্তৃক 977 খ্রিস্টাব্দে তুর্কি গজনবী বংশ প্রতিষ্ঠিত হয়। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। ঠিক আছে, তাহলে এই যে গজনবী বংশ, এটা কোন দেশের? তুর্কি, মানে তুরস্কের। তাহলে তুরস্কের গজনবী বংশ প্রতিষ্ঠা হয় কত সালে? 977 সালে। কার মাধ্যমে? গজনির অধিপতি সবুক্তগণির মাধ্যমে। তাহলে সবুক্তগণি কি করেন? এই তুর্কির গজনবী বংশ প্রতিষ্ঠা করেন। কয় সালে? 977 সালে। এই যে সবুক্তগণি, এর পুত্রের নাম ছিল মাহমুদ, যিনি 971 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বাল্যকালে তিনি যুদ্ধবিদ্যা, শাসন পদ্ধতি, রাজনীতিবিদ্যা সম্পর্কে যথেষ্ট শিক্ষা এবং অভিজ্ঞতা লাভ করেন। পিতার মৃত্যুর পরে নিজ ভ্রাতা, মানে স্বীয় মানে নিজ, ভ্রাতা মানে ভাই, নিজ ভাই ইসমাইলকে পরাজিত করে এবং কারারুদ্ধ করে 997 খ্রিস্টাব্দে 26 বছর বয়সে মাহমুদ গজনির সিংহাসন আরোহণ করেন। ঠিক আছে, তাহলে তুরস্কের একটা বংশের নাম আছে গজনবী বংশ, যেটা প্রতিষ্ঠা হচ্ছে সবুক্তগণি। কত সালে প্রতিষ্ঠা করেন? এটা উনি প্রতিষ্ঠা করেন 977 খ্রিস্টাব্দে এবং তার ছেলের নাম কি? মাহমুদ। তার জন্ম 971 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তিনি ছোটবেলা থেকে খুব চঞ্চল ছিলেন, তুখোড় মেধাবী ছিলেন এবং বিভিন্ন রকম জ্ঞান বিজ্ঞান তিনি অর্জন করেন। এবং যখন পিতার মৃত্যু হয়, মানে কার? এই সবুক্তগণি, ওনার যখন মৃত্যু হয় তখন এই সুলতান মাহমুদ বা মাহমুদ ইনি নিজ ভাই স্বীয় ভ্রাতা, মানে নিজ ভাইকে পরাজিত করেন। ইসমাইল, তার ভাইয়ের নাম ছিল ইসমাইল, ইসমাইলকে পরাজিত করেন এবং কারারুদ্ধ করেন, মানে কি গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করে 997 খ্রিস্টাব্দে 26 বছর বয়সে সুলতান মাহমুদ কি করেন? গজনির সিংহাসনে আরোহণ করেন বা সিংহাসনে বসেন। সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য খেয়াল করেন। গজনির সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ হতে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 1000 খ্রিস্টাব্দ হতে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 17 বার, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, অনেকবার এসেছে, 17 বার ভারত অভিযান পরিচালনা করেন এবং প্রত্যেকটি অভিযানে তিনি জয়লাভ করেন। তাহলে সুলতান মাহমুদ, গজনির সুলতান মাহমুদ 1000 সাল থেকে 1027 সাল পর্যন্ত মোট 17 বার ভারতবর্ষে আক্রমণ করেন, বিভিন্ন প্রদেশে, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ভূখণ্ডে, এবং প্রত্যেকটাতে তিনি কি করেন? জয়লাভ করেন। এইবার উনি আসলে কেন আক্রমণ করেন? দেখেন, 17 বার আক্রমণ করেছেন, 17 বারই বিজয় লাভ করেছেন, কিন্তু কোনো জায়গায় তিনি শাসন প্রতিষ্ঠা করেননি। নিজের কোনো অধীনস্থ লোকও তিনি সেখানে কায়েম করে যাননি, মানে তিনি শাসন প্রতিষ্ঠা করেননি। তিনি জাস্ট আক্রমণ করেছেন, বিজয় লাভ করেছেন, চলে গেছেন। এখন এই যে উনি শাসন কায়েম করেননি, শুধু এসেছেন, আক্রমণ চালিয়েছেন, চলে গেছেন। এখন ঐতিহাসিকগণের অনেক মতভেদ রয়েছে যে তিনি কেন আক্রমণ করেছেন, তার আক্রমণের উদ্দেশ্য কি? তিনি যে ভারতে 17 বার অভিযান প্রেরণ করেছেন বা অভিযান চালিয়েছেন 17 বার, এর পিছনে উদ্দেশ্য কি? ঠিক আছে, ধর্মীয় উদ্দেশ্য না, ধর্মীয় কোনো উদ্দেশ্য নেই। তারপরে অনেকে মনে করেন ধর্মীয় উদ্দেশ্য আছে, এই জন্য তারা রিডিং পড়বেন। এটা ধর্মীয় কোনো উদ্দেশ্য নেই, তার উদ্দেশ্য ছিল অর্থ সম্পদ। ভারতবর্ষের অর্থ সম্পদগুলো তিনি এখান থেকে কি করেছেন? যুদ্ধের মাধ্যমে তিনি সেগুলো এখান থেকে নিয়ে গেছেন। রাজনৈতিক উদ্দেশ্য না, কারণ যদি রাজনৈতিক উদ্দেশ্য হতো তাহলে অবশ্যই তিনি যে এলাকাগুলো দখল করেছিলেন, বিজয় লাভ করেছেন, অবশ্যই সেখানে তিনি শাসন প্রতিষ্ঠা করতেন। সুতরাং রাজনৈতিক উদ্দেশ্যও না। যদি রাজনৈতিক উদ্দেশ্য থাকতো, ইন্টেনশন থাকতো, তাহলে অবশ্যই তিনি সেখানে যে সকল রাজ্য তিনি জয় করেছেন সেখানে তিনি শাসন কায়েম করতেন, তার অধীনস্থ লোককে সেখানে তিনি ফিক্স করতেন, কিন্তু সেটা তিনি করেননি। তার মানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য তার ছিল না। তাহলে কি ছিল তার মূল উদ্দেশ্য? ছিল কি? আপনারা রিডিং করবেন, কিন্তু এই পয়েন্টগুলো রিডিং করবেন, গঘর জন্য খুব কার্যকরী। তার মূল উদ্দেশ্য ছিল কি? অর্থনৈতিক উদ্দেশ্য। ঠিক আছে, এইটা আপনারা খুব সুন্দর করে রিডিং করবেন। এইবার সুলতান মাহমুদের প্রধান অভিযান সমূহ, তিনি তো মোট 17টা অভিযান পরিচালনা করেছেন, সবগুলো তো পড়ে পারবেন না।
আমি যেগুলো যেগুলো বোল্ড করে রেখেছি মানে হাইলাইট করছি সেগুলো পড়বেন, ওগুলো গুরুত্বপূর্ণ। অভিযান 17-র মধ্যে এখানে মোট আমি 10টার মধ্যে আরও 3-4টা আমি ছোট করে দিয়েছি, এই 3-4টা পড়লেই হচ্ছে। এখান থেকে আর তেমন কিছু পড়ার নাই। এই গজনী বংশের পতনের কারণ এটা খুব ভালো করে পড়বেন। গজনী বংশ এত মহান একটা বংশ, এত শক্তিশালী একটা বংশ, কেন এরা পতন হয়েছিল, এদের কেন এরা পতনের দিকে গিয়েছিল, এদের পতনের কারণগুলো পড়বেন, একটু রিডিং পড়বেন, ঠিক আছে ভালো করে। এরপর আমরা চলে যাচ্ছি চতুর্থ পরিচ্ছেদ মোহাম্মদ ঘুরি। চতুর্থ পরিচ্ছেদ মোহাম্মদ ঘুরি, ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে আমরা পড়ব হচ্ছে কয়েকটা প্রদেশ পড়ব, সিন্ধু প্রদেশ, রাজপুত বংশ, দিল্লি এবং আজমির। জাস্ট রিডিং পড়ব, খুব বেশি গুরুত্বপূর্ণ তথ্য এখানে নাই, জাস্ট রিডিং পড়লেই হবে। এবার আসেন সামাজিক অবস্থা, মানে যখন মোহাম্মদ ঘুরি ভারত অভিযান করে তখন ভারতের অবস্থা কেমন ছিল, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের পূর্বে ভারতবর্ষের সামাজিক অনাচার, জাতিভেদ, হিংসা বিদ্বেষ, কোন্দল একেবারে চরম আকার ধারণ করে। জাতিভেদ, হিন্দু সমাজের কি দ্বিধাভক্তি, শুধু দ্বিধাবিভক্তি করেনি, তাদের সামাজিক কাঠামো চরম আঘাত আনে, মানে জাতিভেদ প্রথা, জাতিভেদ প্রথা এটা গুরুত্বপূর্ণ। জাতিভেদ প্রথা, জাতিভেদ প্রথা শুধুমাত্র তাদেরকে সমাজের মধ্যে বিভক্তই করেনি, তাদেরকে চরম রকমের কি করেছে, অবকাঠামোগত বা কাঠামোগত চরম আঘাতও আনে। হিন্দু সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই 4 শ্রেণীতে বিভক্ত। যেখানে বললাম জাতিভেদ প্রথা, হিন্দুরা মোট 4টা সেক্টরে বিভক্ত। আজকের সময় এসব, আজকের আধুনিক যুগে এসব হিন্দুরা 4টা সেক্টরে বিভক্ত। ব্রাহ্মণ সবচেয়ে উচ্চ শ্রেণী মনে করা হয় ওদেরকে, তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য এবং শূদ্র, এই 4টা ভাগে হিন্দু জাতিরা বিভক্ত। এই 4টা শ্রেণীতে কি এবং পেশা, তারা ভিন্ন ভিন্ন পেশায় নিয়োজিত ছিল, ঠিক আছে, এটা আপনারা পড়লেই পারবেন। এখান থেকে একটুখানি পড়বেন ভালো করে, এখান থেকে একটুখানি পড়বেন। জি, এখান থেকে মোহাম্মদ ঘুরির গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তারাইনের প্রথম যুদ্ধ এবং তারাইনের দ্বিতীয় যুদ্ধ, ঠিক আছে, তারাইনের প্রথম যুদ্ধ এবং তারাইনের দ্বিতীয় যুদ্ধ। এখানে সালটা খুব গুরুত্বপূর্ণ, এখানেও সালটা গুরুত্বপূর্ণ। আর ভিতরে কাহিনীগুলো এই জন্য পড়বেন, গ খ লিখতে পারবেন, একবার দুবার করে রিডিং পড়ে রাখবেন, গ খ লিখতে পারবেন। এটা পড়তে পারেন। ওনার মৃত্যু সালটা প্রায় তো সাল দিতে পারে, ওনার মৃত্যু হচ্ছে 1206 সালে, ঠিক আছে, এবং তিনি 1203 খ্রিস্টাব্দে প্রকৃত ঘুরি অর্থে দিল্লি গজনি ঘুর রাজ্যের সুলতানের মর্যাদা লাভ করেন। কত সালে তিনি সুলতানের মর্যাদা লাভ করেন এটাও পড়তে পারেন। তার চরিত্র কেমন ছিল, তার গ ঘ আনসার করতে হলে চরিত্র লাগবে, ঠিক আছে, তার যে ক্যারেক্টারিস্টিক সেটা আমাদের গ ঘ আনসার করতে হলে প্রয়োজন হবে, রিডিং পড়ে রাখবেন, রিডিং পড়ে রাখবেন। কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন আইবক গুরুত্বপূর্ণ। কুতুবুদ্দিন আইবকের এই প্রথম পরিচ্ছেদটা মানে প্রথম এই প্যারাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে তিনি কোথায় ছিলেন, তিনি একজন কৃতদাস ছিলেন, সেখান থেকে কীভাবে তিনি আস্তে আস্তে মানে সুলতান হয়ে গেলেন তার একটা বিস্তারিত ব্যাখ্যা এখানে আছে, এবং তার মালিক উপাধি প্রাপ্তের যে বিষয়টা আছে এটাও এখান থেকে গুরুত্বপূর্ণ পড়বেন। এই এছাড়া আর তেমন কিছু নাই, পড়লে তো অনেক কিছু, কিন্তু একদম শর্ট করে এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। এই ছিল আমাদের চতুর্থ অধ্যায়ের একদম বেসিক যে কনসেপ্ট এবং গুরুত্বপূর্ণ যে কনসেপ্ট বা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই অনুপাতে ম্যারাথন ক্লাস। ইনশাআল্লাহ আমি আরও ডিটেলস ক্লাস দেওয়ার চেষ্টা করবো এই পরীক্ষাকে কেন্দ্র করেই, ঠিক আছে, যারা ভালো আছেন এই পরীক্ষা কেন্দ্র করেই। পরবর্তী ক্লাস পেতে আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, পড়াশোনার মধ্যেই থাকুন, এবং এই চ্যাপ্টারের উপরে আপনাদের সাজেশন, মডেল টেস্ট এবং সাপ্লিমেন্ট যার যেটা আছে ওর উপরে ভিত্তি করে আপনারা প্র্যাকটিস করেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।